প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব কোর্সটি নিয়ে। এই কোর্সটির দুটি অংশ, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এবং ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। এই দুটি অংশের প্রথম অংশ নিয়ে প্রথমে আলোচনা করছিলাম, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এই অংশটির বেশ কটি বিষয়ে বেশ কটি পরিচ্ছেদ আমি আলোচনা করেছি। বাক প্রত্যঙ্গ, স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি। আমি জানি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আপনারা অনেক জানেন, যেমনটা জানতেন স্বরধ্বনি সম্পর্কে। আমরা সেই ছেলেবেলা থেকে এই বর্ণগুলোর সাথে, এই ধ্বনিগুলোর সাথে, ব্যাকরণের এই অংশটির সাথে আমরা পরিচিত। তারপরও আমাদের জানতে হবে সঠিকভাবে, আমাদের জানতে হবে বিস্তারিতভাবে, এবং আমাদের জানতে হবে অন্যদেরকে জানাতে। তো যাই হোক, এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি আশা করব আপনারা পুরোটা ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং ক্লাসের মধ্যে যে নোটগুলো দেওয়া হবে এই নোটগুলো আপনারা সংগ্রহ করে নিজেদের কাছে রাখবেন, আপনাদের অনেক কাজে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে যে বিষয়টি আমাদের আলোচনা করতে হবে তা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কী বা কাকে বলে। দেখুন, এই ব্যঞ্জন ধ্বনি এই বিষয়টিতে আমাদের যে কয়টি আলোচ্য বিষয়, অর্থাৎ আমি এই ক্লাসের মধ্যে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করব, বাম পাশে তা পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা, বাংলা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি মূল, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান এবং ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিন্যাস। ক্লাস নং 4 ধ্বনিবিজ্ঞান অংশের ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? মোহাম্মদ আব্দুল হাই তার ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বই লিখেছেন, কথাবার্তা বলার সময়ে সবুজ কালিতে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে ওটির কথা আমি বলছি। কথাবার্তা বলার সময়ে ফুসফুস নির্গত বাতাস, গলনালী, মুখ বিবর কিংবা মুখের বাইরে অর্থাৎ ঠোঁটে বাধা পাওয়ার ফলে কিংবা শ্রুতিগ্রাহ্য চাপা খাওয়ার ফলে যেসব ধ্বনি উদ্গত হয় সেগুলোই ব্যঞ্জন ধ্বনি। এই বিষয়টিকে আপনারা বুঝবেন যখন বাকি যে 4টা সংজ্ঞা দেওয়া হয়েছে সহজ ভাষায় এগুলো পড়লে। প্রথমে কি দেওয়া হয়েছে? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য না নিয়ে স্বয়ং স্পষ্ট রূপে উচ্চারিত হয় না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ স্বরধ্বনির সাহায্য না নিয়ে যে ধ্বনি উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। 2 নম্বরে কি রয়েছে? যে ধ্বনি স্বরধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। 3 নম্বরে, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদের বলা হয় ব্যঞ্জন ধ্বনি। 4 নম্বরে কি রয়েছে? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ব্যতীত স্পষ্ট রূপে উচ্চারিত হইতে পারে না এবং সাধারণত যে ধ্বনি অপর ধ্বনিকে আশ্রয় করিয়া উচ্চারিত হইয়া থাকে তাহাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আমি যে সংজ্ঞাই দিই না কেন, প্রত্যেক সংজ্ঞায় একটি কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ স্বরধ্বনির ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, আমি বলেছিলাম যে ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত বাতাসটা কোথাও বাধা পায় না,
স্বরধ্বনি উচ্চারণের সময়। একমাত্র ঠোঁট দিয়েই আমরা স্বরধ্বনির গতি প্রকৃতি এবং আকার নির্ধারণ করি, অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাসটা নির্গত হয় সে বাতাসটাকে আমরা ঠোঁটের মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে গোল করে চ্যাপ্টা করে লম্বা করে আমরা এই স্বরবর্ণগুলো স্বরধ্বনিগুলো তৈরি করি। কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে সেটা একটু আলাদা। ব্যঞ্জন ধ্বনি তৈরির ক্ষেত্রে আমাদের ফুসফুস থেকে বাতাসটা নির্গত হয়ে ঠোঁট দিয়ে বের হওয়ার আগে মুখের মধ্যে যে বাক প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোর সাথে একটু বাধা খায়, ঘর্ষণ লাগে, তারপরে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে নিলাম। একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষণ লাগে, এবং ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন আমি একটি শব্দ বলি, কলম। আপনি খাতায় লেখেন কলম, ক, ল, ম, এই তিনটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি। এখন আপনারা হয়তোবা বলবেন যে এই যে আমি বললাম ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাহলে কলম শব্দটি কিভাবে হলো? অনেকেই ইতোমধ্যে জেনে গেছেন যে কলম শব্দটি কিভাবে হলো। যারা এখনও জানেননি তারা দেখুন, আমি লিখে দিয়েছি স্ক্রিনে একদম নিচের দিকে দেখুন, কলম। এখানে কিন্তু 3টি বর্ণ নেই, এখানে 5টি বর্ণ রয়েছে। ক, ল, ম, এই 3টি ব্যঞ্জন ধ্বনি, এই 3টি উচ্চারিত হতো না যদি এখানে স্বরধ্বনি না থাকতো। কিভাবে? ক, ক তো ব্যঞ্জন ধ্বনি না, কর নিচে হসন্ত দিয়ে যে বর্ণটি হয় সেটি ব্যঞ্জন ধ্বনি। আমরা যে ক বললাম এখানে কি রয়েছে? এখানে কর নিচে হসন্ত রয়েছে, এটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এর সাথে যুক্ত হয়েছে স্বরধ্বনির স্বরে অ। এই দুটো মিলেই ক আমি উচ্চারিত করতে পারলাম। এরকমভাবেই দেখুন ল, ল হসন্ত, এটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এরপর এখানে যুক্ত হয়েছে স্বরে অ আর হচ্ছে ম, কলম। আবার দেখুন আম, আম শব্দটি কিন্তু এখানে উচ্চারিত হয়েছে। বলবেন যে আম এ মর সাথে কিন্তু কোনো স্বরধ্বনি নেই, তাহলে আম কেন উচ্চারিত হলো? উচ্চারিত হলো এই কারণে মর আগে যে একটি স্বরধ্বনি রয়েছে স্বরে আ, এই স্বরে আর সাহায্যেই আমরা বুঝলাম যে এই শব্দটি হচ্ছে আম, এবং আম বলতে বোঝায় হচ্ছে টসটসে একদম রসালো একটি ফল। কেমন? যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া কোনোভাবেই স্পষ্টরূপে উচ্চারিত হতে পারবে না, এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাতাস মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং ঘর্ষণ লাগে। এই দুটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির প্রধান ধর্ম। এরপর আমরা আলোচনা করব বাংলা ব্যঞ্জন বর্ণ। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে বা ব্যঞ্জন ধ্বনি কী, আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। পরীক্ষার ক্ষেত্রে যদি সংজ্ঞাটি লেখার প্রয়োজন হয় আপনারা এই সংজ্ঞাগুলো লিখবেন। এখান থেকে যে সংজ্ঞাটি আপনার মনে ধরে সেই সংজ্ঞাটি লিখবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে উপরে যে সবুজ কালিতে যে স্বয়ংসম্পূর্ণ একটি সংজ্ঞা দেওয়া হয়েছে ওই সংজ্ঞাটি লিখলেই আপনি যে স্নাতক 4র্থ বর্ষে পড়েন সেটা টিচাররাও বুঝবে। যাই হোক, বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ আমরা জানি 39টি। দেখুন এখানে দেওয়া হয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই হচ্ছে মোট 39টি ব্যঞ্জন বর্ণ। এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো বর্গীয় ভাগ, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, তা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি মূল।
ব্যঞ্জনধ্বনি মূল পড়ার আগে আমাদের কয়েকটি বিষয় আলোচনা করতে হবে। তা হচ্ছে ব্যঞ্জনধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। বাংলা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জন বর্ণের তুলনা করলে দেখা যায় সব ব্যঞ্জন বর্ণের স্বনিম রূপ বাংলা উচ্চারণে নেই। আমি আবারও বলছি, একটু মনোযোগ দেন। বাংলা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন বর্ণ, আমি কিন্তু এর আগে বলেছি যে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ কি। ব্যঞ্জন ধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে ব্যঞ্জন বর্ণ। কেমন? তো বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। বাংলা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন বর্ণের তুলনা করলে দেখা যায় যে সব ব্যঞ্জন বর্ণের স্বনিম রূপ বাংলা উচ্চারণে নেই। স্বনিম রূপ কি তা আপনারা একটু পরে বুঝবেন। যেমন ইয়, মূর্ধন্য ন, অন্তস্থ অ, মূর্ধন্য স, বিসর্গ ইত্যাদির স্বনিম বা ধ্বনিমূল উচ্চারণে অনুপস্থিত। অর্থাৎ আমরা যে উচ্চারণ করি, আমরা উচ্চারণের সময় এটা কি মূর্ধন্য স উচ্চারণ করেছি নাকি দন্ত স বা তালব্য স উচ্চারণ করেছি, সেটা কিন্তু খুব একটা স্পষ্ট হয় না। বা উচ্চারণের সময় আমি কি বিসর্গ উচ্চারণ করেছি, বা উচ্চারণের সময় আমি কি মূর্ধন্য ন উচ্চারণ করেছি নাকি দন্ত ন উচ্চারণ করেছি, এগুলো কিন্তু স্পষ্ট হয় না। এই যে হয় না, এর কারণ হচ্ছে আমি যে বর্ণগুলো বললাম, ইয়, মূর্ধন্য ন, অন্তস্থ অ, মূর্ধন্য স বা বিসর্গ, এরকমভাবে আরও বেশ কয়েকটি বর্ণ রয়েছে। এই বর্ণগুলোর ধ্বনিমূল বা স্বনিম কিন্তু উচ্চারণে অনুপস্থিত। এগুলো হয় বাংলার অন্যান্য ধ্বনির সঙ্গে মিশে গেছে, না হয় উচ্চারিত হয় না। কেমন? বাংলা ধ্বনির ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা নিরূপণ। এই বিষয়ে ধ্বনিতাত্ত্বিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। মতভিন্নতা প্রধানত ব্যঞ্জন দন্ত স, ডয়শূন্য র, ঢয়শূন্য র আর অর্ধস্বর এ, ই, ও, উ কে ঘিরে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় 1986 সালে বাংলায় মোট 31টি ব্যঞ্জন ধ্বনি মূল দেখিয়েছেন। সুহাস চট্টোপাধ্যায় এবং কৃষ্ণা ভট্টাচার্য দেখিয়েছেন 27টি ধ্বনিমূল। পবিত্র সরকার 1989 সালে 30টি ব্যঞ্জন, 4টি অর্ধস্বর নিয়ে 34টি ধ্বনিমূল বা স্বনিমের উল্লেখ করেছেন। কিন্তু আমরা দেখতে পাই যে বাংলা মান্য চলিত ভাষায় ব্যবহৃত হয় মাত্র 28টি ব্যঞ্জন ধ্বনিমূল। এগুলো কি? এগুলো দেখুন, স্ক্রিনে দেওয়া হয়েছে। জিহ্বামূলীয় ধ্বনিমূল 5টি, ক, খ, গ, ঘ, ঙ। প্রশস্ত দন্তমূলীয় ধ্বনিমূল হচ্ছে 4টি, চ, ছ, বর্গীয় জ, ঝ। দন্তমূলীয় মূর্ধন্য ধ্বনিমূল হচ্ছে 5টি, ট, ঠ, ড, ঢ, ডয়শূন্য র। তারপর হচ্ছে দন্ত ধ্বনিমূল ত, থ, দ, ধ 4টি, ওষ্ঠ ধ্বনিমূল 5টি, প, ফ, ব, ভ, ম। দন্তমূলীয় ধ্বনিমূল 3টি, দন্ত ন, বয়শূন্য র এবং ল। পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনিমূল 1টি, তালব্য স এবং কণ্ঠনালীয় ধ্বনিমূল হচ্ছে 1টি, হ। এই হচ্ছে মোট 28টি। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় যদি এই ধ্বনিমূল সম্পর্কে আসে তাহলে আমরা এগুলো লিখব। দেখুন, এই যে আমি একটি উপরে তালিকা দিয়েছি চিত্রে, এই তালিকায় কিন্তু 11টি বর্ণ নেই। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের 11টি বর্ণ নেই। এই 11টি বর্ণ হচ্ছে ইয়, মূর্ধন্য ন, ক্ষিয়, ঢয়শূন্য র, অন্তস্থ অ, মূর্ধন্য স, দন্ত স, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। ইয় এর উচ্চারণ কখনো অ, মানে স্বরে অর উপরে চন্দ্রবিন্দু দিলে যেরকম হয় অ, যেমন মিয়, মিয়া এরকম হয়, মিয়া, মিয় এরকম হয়। আবার কখনো দন্তমূলীয় দন্ত ন ধ্বনির মতো, যেমন ব্যঞ্জন, লাঞ্ছনা। তো দন্ত ন এবং মূর্ধন্য ন এর উচ্চারণে কোনো পার্থক্য নেই। যেমন বান মানে বন্যা,
আবার বান মানে তীর। এই বান, বন্যা যে শব্দটি, এই বানে কিন্তু দন্ত ন বসেছে। আবার তীর যে বান বোঝানো হয়েছে, এই বানে কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। আবার দেখুন, মূর্ধন্য স এবং দন্ত স এর উচ্চারণ তালব্য স এর মতো, যেমন সবিশেষ। আবার ত এবং খণ্ড ত এর উচ্চারণও কিন্তু অভিন্ন, মানে একরকম খণ্ড ত এবং তর উচ্চারণ। যেমন সৎ মানে ভালো যে ব্যক্তি, এখানে কিন্তু খণ্ড ত দিয়ে হয়েছে। আবার শত, ত দিয়ে। আবার উ এবং অনুস্বার এর উচ্চারণ কিন্তু একই, যেমন ব্যাং। আবার বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয়, এগুলো ধ্বনি প্রকাশের বা উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন। তো আরবিতে যেমন হরকত আছে, এগুলো তেমনই বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়, যেমন অতঃপর, প্রাতরাশ ইত্যাদি। অনুরূপ নির্দেশ ব্যঞ্জনের নিচে অন্তস্থ ব দিয়ে করা হয়, যেমন বিশ্ব, অশ্ব। তো চন্দ্রবিন্দুর সাহায্যে স্বরের অনুনাসিকতা বোঝায়, যেমন আ থেকে আ, ই থেকে ই ইত্যাদি। আবার ঢয় শূন্য র এর উচ্চারণ কিন্তু বাংলায় নেই। অন্তস্থ অ অর্ধস্বর এ এর মতো উচ্চারিত হয়। অন্তস্থ জ এর উচ্চারণ বর্গীয় জ এর মতো। এই যে ঝামেলা, অর্থাৎ এখানে মোট 11টি বর্ণ নিয়ে ঝামেলা করা হয়েছে। এগুলো আসলেই এই ধ্বনিমূল নেই এগুলোর। তো আমরা কি বুঝলাম, আমরা কি জানলাম? আমরা জানলাম যে বাংলা মান্য চলিত ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন ধ্বনিমূল মাত্র 28টি। বাকি যে 11টি ধ্বনিমূল বাংলা চলিত ব্যঞ্জন ধ্বনিতে নেই। কেন নেই তা আমরা আলোচনা করে বুঝলাম যে এগুলো কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই, বা এগুলোর যে উচ্চারণ তা এই ধ্বনিমূল উচ্চারণের কয়েকটি বর্ণের উচ্চারণের সাথে মিলে যায়, এই কারণে এই বর্ণগুলোর ধ্বনিমূল নেই। তো ব্যঞ্জন ধ্বনিমূল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। দেখুন, আমি স্বরবর্ণের ক্লাসে বলেছিলাম যে সংক্ষিপ্ত রূপ কি। স্বরবর্ণের মতো স্বরবর্ণের যেরকম দুটি রূপ থাকে, তেমনি ব্যঞ্জন বর্ণেরও দুটি রূপ রয়েছে। একটি হচ্ছে পূর্ণরূপ এবং আরেকটি সংক্ষিপ্ত রূপ। তো পূর্ণরূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণের শব্দের যে প্রথমে, মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হবে বা উচ্চারিত হবে বা বসবে, তখন আমরা সেটাকে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ বলবো। আবার সংক্ষিপ্ত রূপ কি? অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তো এই যে বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাত্র 7টি। চিত্রে দেখুন কোন 7টি। প্রথমে হচ্ছে জ ফলা। জ ফলার চিহ্ন দেওয়া হয়েছে। এই জ ফলা ব্যাং, খ্যাতি, সহ্য ইত্যাদি শব্দে ব্যবহৃত হয়। আবার ব ফলা, ব ফলার চিহ্নটিও দেওয়া হয়েছে। ব ফলা পক্ক, বিশ্ব, অশ্ব এক্ষেত্রে এরকম শব্দে ব্যবহৃত হয়। ব ফলার উচ্চারণ হবে ধ্বনির দ্বিত্ব বোঝায়, যেমন পক্ক মানে আমি যদি পক্কটা ভেঙে লিখি তাহলে হবে প কয় কয়, মানে দুটো ক রয়েছে, এই দুটো ককে ব ফলা দিয়ে আমরা একত্রিত করে দিলাম, আমরা মার্চ করে দিলাম। তো যাই হোক, তেমনি হচ্ছে বিশ্ব এবং অশ্ব। আবার দেখুন ম ফলা। ম ফলাও সে একই কাণ্ড। পদ্ম, সম্মান, স্মরণ ইত্যাদি এরকম ক্ষেত্রে, এরকম শব্দের ক্ষেত্রে ম ফলা ব্যবহৃত হয়। আবার র ফলা। র ফলার সাথে আমরা অনেক পরিচিত। প্রমাণ, শ্রান্ত, ক্রয় ইত্যাদি শব্দে র ফলা ব্যবহৃত হয়। আবার ন ফলা। ন ফলার ক্ষেত্রে দেখুন, যেমন নয় নয়, দুটো ন একত্রিত হয়ে যে একটি ধ্বনি উচ্চারিত করে, তৈরি করে, সেটিকে আমরা ন ফলা দিয়ে করি, যেমন বিভিন্ন, যত্ন, রত্ন, কেমন ইত্যাদি। আবার মূর্ধন্য ফলা, এখানেও পূর্বাহ্ন, অপরাহ্ন ইত্যাদি এরকম ধ্বনিতে বা এরকম শব্দে আমরা মূর্ধন্য ফলা ব্যবহৃত করি। তো এই জাতীয় শব্দে আমরা মূর্ধন্য ফলা ব্যবহৃত করি। আবার ল ফলা,
ক্লান্ত, ম্লান, অম্ল ইত্যাদি জাতীয় ক্ষেত্রে আমরা এই ল ফলা ব্যবহৃত করি। প্রত্যেকটি ফলার ব্র্যাকেটে দেখুন এই ফলার যে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে এইগুলো আপনারা জেনে নিন, এগুলো মনে রাখবেন, তাহলে আমাদের এই ফলাগুলো শব্দে কোন ফলা ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা চিনতে পারবো, জানতে পারবো এবং শব্দগুলো সঠিকভাবে লিখতে পারবো। এখনও অনেকেই মনে করেন যে অপরাহ্ন শব্দে দন্তন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে দন্তন্য ফলা না, এইসব শব্দে মূর্ধন্য ফলা ব্যবহৃত হয়েছে। তো যাই হোক, এ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এরপর আমরা জানব ব্যঞ্জন বর্ণের শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া। মোহাম্মদ আব্দুল হাই তার ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই বইয়ের মধ্যে ব্যঞ্জন ধ্বনির শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া উল্লেখ করেছেন। এখানে উনি বলেছেন যে ব্যঞ্জন ধ্বনির শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া মাত্র 5টি। উনি যেভাবে বইয়ে লিখেছেন আমি ঠিক হুবহু আমি নোটে তুলে দিয়েছি, আপনারা চিত্রে দেখুন কোন 5টি। অর্থাৎ উনি বলেছেন যে ব্যঞ্জন ধ্বনি চিহ্নিত করার একটি থেকে অন্যটির পার্থক্য সূচিত করার তেমনি বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে। 4টি কি 5টি প্রক্রিয়ার সাহায্যে ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যেকার মোটামুটি একটা শৃঙ্খলা বিন্যাস করা যায়। প্রক্রিয়াগুলো হলো, প্রথমেই 1 উচ্চারণের স্থান, 2 উচ্চারণের স্থানে বায়ু পথের রূপ। আপনারা এই দুটি বিষয় মনে রাখুন, উচ্চারণের স্থান এবং উচ্চারণের স্থানে বায়ু পথের রূপ। 3 নম্বরে তালুর নরম অংশ বা কোমল তালুর অবস্থা। অর্থাৎ এই যে তালুর নরম অংশ বা কোমল তালুর অবস্থা, এটি যদি 1 ও 2 নম্বরের মধ্যে উল্লেখ না থাকে, অর্থাৎ এই উচ্চারণের স্থান এবং উচ্চারণের স্থানে বায়ুপথের রূপ এর মধ্যে যদি আমরা তালুর নরম অংশ বা কোমল তালুর অবস্থা না বুঝাই, তাহলে এই 3 নম্বরটি একটি স্বতন্ত্র প্রক্রিয়া। 4 নম্বরে দেখুন স্বরযন্ত্রের অবস্থা। সেই একই রকমভাবে স্বরযন্ত্রের অবস্থা যদি উচ্চারণের স্থান এবং উচ্চারণের স্থানে বায়ুপথের রূপের মধ্যে না থাকে, তাহলে এই স্বরযন্ত্রের অবস্থা একটি স্বতন্ত্র প্রক্রিয়া। এবং 5 নম্বরে স্বল্প প্রাণতা এবং মহাপ্রাণতার বিচার করি। তাহলে আমরা বলতে পারি যে ব্যঞ্জনধ্বনি শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া 5টি, মোটামুটি 3টি বলা যায়, প্রধান বলা যায় 3টি, কারণ হচ্ছে 1, 2 এবং 5। 3 ও 4 নম্বরটি এটি অনেক ক্ষেত্রে 1 ও 2 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত থেকে যায়। তো যাই হোক, আমরা জানলাম যে ব্যঞ্জনধ্বনির শৃঙ্খলা বিন্যাস প্রক্রিয়া কতটি এবং কি কি। বিষয়টি ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস আলোচনায় আরও বিশদভাবে আলোচনা করা হবে। তো এখন ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান সম্পর্কে আমরা জানব। দেখুন একটি চিত্র দেওয়া হয়েছে, চিত্রের বলা হয়েছে ব্যঞ্জনধ্বনি গঠনে যে উচ্চারণ স্থানগুলো প্রধানভাবে বিবেচিত হয়ে থাকে সেগুলো এই চিত্রে দেখুন। অর্থাৎ আমরা জানি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় আমাদের মুখের মধ্যে যে বিভিন্ন স্থান রয়েছে, বাক প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর সাহায্যে। তো সবচেয়ে বেশি ভাবে যে স্থানগুলো বিবেচিত হয় সেই স্থানগুলোই এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। মোট 10টি স্থান এখানে আলোচনা করা হয়েছে, দেখানো হয়েছে। আপনারা নিচে দেখুন স্থানগুলোর নাম নিচে দেওয়া হয়েছে। প্রথমেই ওষ্ঠ মানে উপরের ঠোঁট, দেখতে পাচ্ছেন যে উপরের ঠোঁট এরকম। নাম্বার 2 হচ্ছে দন্ত মানে দাঁত, উপরের দাঁত। নাম্বার 3 মাড়ি, মাড়ি কোনটা? জিহ্বা দিয়ে দেখুন যে দাঁতের গোড়া থেকে উপরের তালু পর্যন্ত টান দিন, জিহ্বা দিয়ে টান দেওয়ার সময় আপনি একটি উঁচু ঢেউয়ের মতো লক্ষ্য করবেন, সেই ঢেউটি হচ্ছে মাড়ি। 4 নম্বরে দন্তমূল, 5 নম্বরে পূর্ব তালু, 6 নম্বরে তালু, 7 নম্বরে মধ্য তালু, 8 নম্বরে জিহ্বামূল, 9 নম্বরে আলজিভ এবং 10 নম্বরে গলনালী। অর্থাৎ এগুলোর সাথে আপনি যদি পরিচিত হন তাহলে আপনি বুঝতে পারবেন ভালোভাবে যে আপনার এই বর্ণটি ব্যঞ্জনধ্বনিটি, আপনার এই ব্যঞ্জনধ্বনিটি কোত্থেকে উচ্চারিত হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। এই জন্যই এই চিত্রটি এখানে দেওয়া। তো আশা করি এই চিত্রটি আপনারা মুখস্থ করবেন, আপনারা জানবেন এবং নিজে নিজে চর্চা করবেন। যাই হোক, ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়,
এই ব্যঞ্জনধ্বনি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস, অত্যন্ত বড় একটি বিষয় এবং অত্যন্ত সহজ। যদি একটু মনোযোগ দেন আপনাকে পেঁচালো মনে হবে না, সহজ মনে হবে। এই বিষয়টি এখন আমরা আলোচনা করব। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস। ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিন্যাসের প্রধান দুটি মাপকাঠি হল উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি বিচার। নোট করুন, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিন্যাসের প্রধান দুটি মাপকাঠি হল উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি বিচার। এছাড়া ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, স্বল্পপ্রাণ, নাসিক্য এবং পেশিসমূহের অবস্থা বিচারও ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিন্যাসের বিবিধ মাপকাঠি। তো আমরা এটাকে এভাবে লিখব। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে সাধারণত উচ্চারণের স্থান, উচ্চারণের প্রকার বা রীতি, ফুসফুস তাড়িত বাতাসের চাপ এবং স্বরতন্ত্রীর অবস্থা অনুযায়ী ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জন বর্ণগুলোকে নানা ভাগে ভাগ করা যায়। এখানে আমরা প্রধান যে ভাগ রয়েছে চারটি, একটি হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিন্যাস, 2 নম্বরে উচ্চারণের প্রকার বা রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিন্যাস, 3 নম্বরে ফুসফুস তাড়িত বাতাসের চাপ অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস এবং 4 নম্বরে স্বরতন্ত্রীর অবস্থা অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস। এই 4টি বিষয় আলোচনা করব। এই 4টি বিষয়ের বাইরেও অনেক ছোটোখাটো শ্রেণীবিন্যাস রয়েছে, সেগুলো আপনারা বই দেখে পড়ে নেবেন। তবে প্রধানত এই 4টি বিষয়ের কথাই আমরা মোটা দাগে আলোচনা করব। তো প্রথমেই দেখুন ক নম্বরে, অর্থাৎ উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিন্যাস। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিসমূহকে মোট 8টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এগুলো হচ্ছে 1 নম্বরে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি কি? যে ধ্বনির উচ্চারণে দুটি ঠোঁট পরস্পরের সংস্পর্শে এসে বাতাসের নির্গমন পথে বাধা সৃষ্টি করে তাকে ওষ্ঠধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনির উচ্চারণে দুটি ঠোঁট পরস্পরের সংস্পর্শে এসে বাতাসের নির্গম পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠধ্বনি বলে। যেমন প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। এগুলো কি আপনি উচ্চারণ করুন এবং এই সংজ্ঞার দিকে তাকিয়ে একটু ভাবুন যে প, এটি উচ্চারণের সময় আপনার দুটি ঠোঁট কিভাবে বাতাসের পথে বাধা সৃষ্টি করে এই শব্দটি, এই ধ্বনিটি উচ্চারণ করলো। ফ, ব, ভ, ম, এগুলো উচ্চারণ করুন আর হচ্ছে সংজ্ঞাটি নিয়ে একটু ভাবুন। 2 নম্বরে দন্তধ্বনি। জিভের ডগা উপরের পাটি দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ু পথে বাধার সৃষ্টি করলে দন্তধ্বনি উচ্চারিত হয়। আমি চিত্রে দেখিয়েছি একটু আগে যে দন্ত কোন অংশটিকে বলে, বা দন্তের যে গোড়া বা দন্তমূল কোন অংশটিকে বলে। হ্যাঁ, সেই চিত্রের সাথে আপনারা যত পরিচিত হবেন তত এই সংজ্ঞাগুলো আপনারা বুঝতে পারবেন। তো দন্তধ্বনি কি? জিভের ডগা উপরের পাটি দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ুপথে বাধার সৃষ্টি করলে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় দন্তধ্বনি। যেমন ত, ঠ, দ, ধ, এগুলো হচ্ছে দন্তধ্বনি। এরপর দেখুন দন্তমূলীয় ধ্বনি। জিভের ডগা ওপরের পাটি দাঁতের মূলকে, অর্থাৎ জিভের ডগা ওপরের পাটি দাঁতের মূলকে স্পর্শ করে বাতাসের নির্গম পথে বাধা সৃষ্টি করলে দন্তমূলীয় ধ্বনিগুলো উচ্চারিত হয়। যেমন ন, বয়শূন্য র, ল, এগুলো হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। আবার 4 নম্বরে দেখুন প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভ প্রসারিত হয়ে তার সামনের অংশ দিয়ে শক্ত তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেই ধ্বনিগুলোকে প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি বলে। এসব ধ্বনিগুলো হলো চ, ছ, বর্গীয় জ এবং ঝ। এরপর 5 নম্বরে দেখুন তালব্য দন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি। জিভের সামনের অংশ উপরে গিয়ে তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করে ধ্বনিগুলো উচ্চারিত হয়, তাকে
তালব্য দন্তমূলীয় ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি বলে, যেমন ট, ঠ, ড, ঢ, ঢ শূন্য র। এগুলো হচ্ছে তালব্য দন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি। আবার দেখুন 6 নম্বরে জিহ্বামূলীয় ধ্বনি বা কণ্ঠধ্বনি। জিভের পেছনের অংশ উঁচু হয়ে জিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে বায়ুপথে বাধা সৃষ্টি করলে জিহ্বামূলীয় ধ্বনি বা কণ্ঠধ্বনি উচ্চারিত হয়, যেমন ক, খ, গ, ঘ, ও। এগুলো হচ্ছে জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি। আবার 7 নম্বরে দেখুন কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীর সংকীর্ণ পথে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে নির্গত হলে উচ্চারিত হয় কণ্ঠনালীয় ধ্বনি। ব্যঞ্জনধ্বনির মধ্যে একমাত্র কণ্ঠধ্বনি হচ্ছে হ, হ। এরপর 8 নম্বরটি দেখুন পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। দাঁতের গোড়ার শেষাংশ ও শক্ত তালুর আরম্ভের স্থানে জিভের পাতা উঁচু করে পশ্চাতের দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়, যেমন তালব্য স। এই তালব্য স হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। এই হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। আমি আবারও বলছি, আমার এই আলোচনা শুনে আপনি কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এই যে আমি এতগুলো নোট দিয়েছি, এগুলো কিন্তু আপনাকে চোখের এক পলকে দেখিয়ে দেওয়ার জন্য দিইনি। এগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, অনেক কষ্ট করে নোটগুলো করেছি। এগুলো এই জন্য দিয়েছি যে আমার আলোচনা শুনে নয়, আপনি তো আমার আলোচনা শুনবেনই। সেক্ষেত্রে এই ভিডিওগুলো পজ করে এই নোটগুলো আপনি খাতায় লিখবেন, এই নোটগুলো লিখে এই নোটগুলো পড়বেন। হ্যাঁ, একটি করে ভাগ পড়বেন এবং আপনি নিজে নিজে সেসব বর্ণগুলো, সেসব ধ্বনিগুলো উচ্চারণ করে বুঝবেন যে কোত্থেকে কোন ধ্বনিটি উচ্চারিত হলো। আপনি যদি এরকমভাবে প্র্যাকটিস করেন, চর্চা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কেমন? আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি, তত ভালোভাবে, তত স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমার আলোচনা শুনলেই আপনি সব কিছু বুঝে যাবেন, তাহলে ভাই বোন মারাত্মক ভুল করবেন। আমার আলোচনা আপনাকে পুরোপুরি বুঝাবে না যতক্ষণ না আপনি নিজে নিজে চর্চা না করবেন। কেমন? তো যাই হোক, আমরা পড়লাম যে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির যে 8টি শ্রেণী ভাগ রয়েছে, সেই 8টি শ্রেণী আমরা পড়লাম। সেই 8টি শ্রেণী কী কী? ওষ্ঠধ্বনি, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, প্রশস্ত দন্তমূলীয় বা তালব্য ধ্বনি, তালব্য দন্তমূলীয় বা মূর্ধন্য ধ্বনি, জিহ্বামূলীয় ধ্বনি বা কণ্ঠধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি এবং পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। এই হচ্ছে 8 প্রকার। পরীক্ষায় যদি আসে যে তালব্য ধ্বনি কি, তালব্য ধ্বনি আরেকটি নাম রয়েছে প্রশস্ত দন্তমূলীয় ধ্বনি। দেখুন এর 4 নম্বরে রয়েছে এটি। আবার আসতে পারে মূর্ধন্য ধ্বনি কাকে বলে, বা ট, ঠ, ড, ঢ এগুলো কি ধ্বনি, এরকমভাবে পরীক্ষা আসতে পারে। আসলে যেন আপনারা পারেন বা আপনাদের মনে পড়ে যায়, এজন্য এগুলোকে মনোযোগ সহকারে আপনাদের পড়তে হবে বা শুনতে হবে। তো আমরা 2 নম্বরে দেখি খ, অর্থাৎ যে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়, ব্যঞ্জনধ্বনিকে বিচার করা হয়, তার প্রথমটি আমরা পড়লাম। প্রথমটি ছিল উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ। এখানে মোট 8টি শ্রেণী আমরা পেয়েছি। সেই 8টির সংজ্ঞাসহ যে যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করেছি। এরপর হচ্ছে উচ্চারণের প্রকার বা রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ। এখানে কি রয়েছে দেখুন, উচ্চারণের রীতি বা প্রকার অনুসারে ব্যঞ্জনধ্বনিকে 7 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি? স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি। প্রথমেই স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি, এগুলোর সাথে আপনারা অনেক আগে থেকে পরিচিত। আমরা ইন্টারে বা ম্যাট্রিকে এই স্পর্শধ্বনি পড়েছি, ক্লাস 8এও পড়েছি। তো আমরা আবার পড়ছি, দেখুন স্পৃষ্ট বা স্পর্শধ্বনি। মুখের মধ্যে ফুসফুস থেকে আসা বাতাস মুহূর্তের জন্যে সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হওয়ার পর অকস্মাৎ মুখ থেকে বেরিয়ে গিয়ে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলোকে স্পৃষ্ট বা স্পর্শধ্বনি বলে। তো স্পর্শধ্বনি আমরা জানি যে 20টি: ক, খ, গ, ঘ,
চ ছ বর্গীয় জ ঝ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, প ফ ব এবং ভ। এই 20টি হচ্ছে স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। অর্থাৎ এই 20টি ধ্বনি আমরা যখন উচ্চারণ করব, আমরা লক্ষ্য করব যে আমাদের ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে মুহূর্তের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং অকস্মাৎ মুখ দিয়ে বের হয়। যেমন ক, এই যে ক, এই ধ্বনিটি উচ্চারণ করার আগে কিন্তু বাতাসটা আমার গলার কাছে এসে থেমেছিল, হঠাৎ করে আমি এটিকে মুক্ত দিয়েছি। ক, খ, গ, ঘ, এই যে মুক্তি দিলাম, অকস্মাৎ মানে হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল বন্ধ থাকা বাতাস। এর ফলে যে 20টি ধ্বনি উচ্চারিত হলো, এই 20টি ধ্বনিকে বলে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। নোট দেখুন, আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি 5টি বর্গে বিভক্ত। 5টি বর্গের প্রথম 4টি করে ধ্বনি বাংলা ভাষায় স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নাম অনুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ওই বর্গীয় ধ্বনি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই 5টি বর্গীয় ধ্বনি উল্লেখ করছি। চিত্রে দেখুন যে উচ্চারণ স্থান অনুযায়ী যে স্পৃষ্ট ধ্বনি রয়েছে, বর্গীয় ধ্বনি রয়েছে, সেগুলো ছকে দেখানো হয়েছে। অর্থাৎ যে 5টি বর্গ আমাদের ব্যঞ্জনবর্ণে রয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং ফ বর্গ, বর্গগুলো কীভাবে নামকরণ করা হলো বা হয়েছে সেগুলো আমি একটু আগে আলোচনা করলাম। তো এই যে বর্ণগুলো রয়েছে ক, খ, গ, ঘ, চ, ছ বর্গীয় জ, ঝ, এই বর্ণগুলো হচ্ছে স্পৃষ্ট ধ্বনি এবং শেষেরটি হচ্ছে আপনার পুরো বর্গ। কেমন যে প্রতি বর্গের প্রথম 4টি হচ্ছে স্পৃষ্ট ধ্বনি এবং প্রতি বর্গের প্রথমে যে বর্ণ রয়েছে এই বর্ণের নাম অনুসারে প্রতি বর্গের নামকরণ করা হয়েছে। এগুলো ধ্বনি হিসেবে নাম এবং বর্ণ হিসেবে নামও এখানে দেওয়া হয়েছে। এই বিষয়টি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ যে উচ্চারণের প্রকার বা রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে যে 7টি ভাগে ভাগ করা হয় তার প্রথমটি আমরা পড়লাম। প্রথমটি হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি। আমরা দেখব 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে রয়েছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কি? যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয় সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলে। যেমন ও, ম, দন্ত ন ইত্যাদি, এইসব ব্যঞ্জন হচ্ছে নাসিক্য ধ্বনি। এসব ধ্বনি আপনি আপনার 2 আঙ্গুল দিয়ে এই নাকটা বন্ধ করুন, নাকটা বন্ধ করে এসব ধ্বনি উচ্চারণ করুন, দেখবেন আপনি পারবেন না। হ্যাঁ, এই যে পারছেন না, এর কারণ এসব ধ্বনি উচ্চারণের সময় নাক দিয়ে বাতাসটা বের হয়। যেমন ম, নাক ধরে ম ম ম উচ্চারণ কিন্তু হলো না, স্পষ্টভাবে হলো না। অর্থাৎ বাতাসটা নাক দিয়ে বের করতে হবে আমাদেরকে। তো নাক দিয়ে বের করতে হয় বলে এসব ধ্বনিকে নাসিক্য ধ্বনি বলে। দেখুন 3 নম্বরে কী রয়েছে, ঘর্ষণজাত ধ্বনি বা শীষ ধ্বনি বা ঊষ্ম ধ্বনি। ফুসফুস নির্গত বাতাস বাধা পেয়ে সংকীর্ণ পথে বের হওয়ার ফলে যে ঘর্ষণের সৃষ্টি হয়, সেই সৃষ্ট ঘর্ষণ থেকে উদ্ভূত ধ্বনিগুলোকে ঘর্ষণজাত ধ্বনি বলে। এসব ধ্বনিগুলোকে ঊষ্ম ধ্বনিও বলা হয়। অর্থাৎ ফুসফুস থেকে বাতাসটা যে বের হয়, এই বাতাসটা যে বাধা পায় যে প্রত্যঙ্গে, সে বাধা পাওয়ার ফলে সংকীর্ণ একটি পথ দিয়ে সে বাতাসটা বের হয়। কোন ক্ষেত্রে বের হবে? আমরা যখন এই ধ্বনিগুলো উচ্চারণ করব, সেই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে ফুসফুস থেকে বাতাসটা বাধা পাবে, বাধা পেয়ে সংকীর্ণ একটি পথ দিয়ে বাতাসটা বের হবে। বের হওয়ার ফলে এটি ঘর্ষণের সৃষ্টি হয়, মানে একটা ঘষা লাগে। এই ঘষার ফলে এরকম একটি উচ্চারণ হয়। এই উচ্চারণের ফলে আমরা এই ঘর্ষণজাত ধ্বনিকে শীষ ধ্বনি নামেও আমরা চিনি। তো এইগুলো কী কী ধ্বনি? যেমন তালব্য স, স, হ, দেখছেন শব্দটা, হ, স, এগুলো হচ্ছে ঘর্ষণজাত ধ্বনি। এই ঘর্ষণজাত ব্যঞ্জন মাত্র 2টি, তালব্য স এবং হ। তো এই ঘর্ষণজাত ধ্বনি কেন শীষ ধ্বনি আমি বললাম আপনাদেরকে আলোচনা করে।
তো এই শীষ ধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনিগুলোকে ঊষ্ম ধ্বনি নামেও অনেকে বলে থাকেন। তো দেখুন 4 নম্বরে কী রয়েছে, স্পৃষ্ট ঘর্ষণজাত বা ঘৃষ্ট ধ্বনি। পরীক্ষায় আসতে পারে যে ঘৃষ্ট ধ্বনি কাকে বলে বা ঘৃষ্ট ধ্বনি কি, আপনারা এটি লিখবেন যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস প্রথমে স্পৃষ্ট ধ্বনির মতো মুখের মধ্যে সম্পূর্ণ রুদ্ধ হয় বা বন্ধ হয়, কিন্তু দ্রুত বের না হয়ে কিছুটা বিলম্বে ঘর্ষণ ধ্বনি তৈরি করে বের হয়, অর্থাৎ স্পৃষ্ট যোগ ঘর্ষণজাত সমান ঘৃষ্ট। যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, অর্থাৎ আমি যে একটু আগে আলোচনা করলাম, প্রথমে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি এবং 3 নম্বরে ঘর্ষণজাত ধ্বনি, অর্থাৎ 1 এবং 3 এই দুটি মিলে যে ধ্বনি হয়েছে সেটা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি বা স্পৃষ্ট ঘর্ষণজাত ধ্বনি। মুহাম্মদ আব্দুল হাই এগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে স্বীকৃতি দিয়েছেন। এরপর রয়েছে পার্শ্বিক ধ্বনি। এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের 1 বা 2 পাশ দিয়ে বেরিয়ে যায়। পার্শ্বিক ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের 1 বা 2 পাশ দিয়ে বেরিয়ে যায়, 2 পাশ দিয়ে বায়ু নিঃসৃত হয় বলে একে পার্শ্বিক ধ্বনি বলা হয়। বাংলা পার্শ্বিক ধ্বনি মাত্র একটি, ল। পার্শ্বিক ধ্বনি সাধারণত ঘোষ হয়ে থাকে, অর্থাৎ ল ধ্বনিটি উচ্চারণের সময় আপনার জিভের পেছনের যে 1 বা 2 পাশ দিয়ে ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে যায়, জিভের পেছনের 2 পাশ বা 1 পাশ দিয়ে। এর ফলে পার্শ্বিক ধ্বনি উৎপন্ন হয়। বাংলা ব্যঞ্জনে পার্শ্বিক ধ্বনি মাত্র একটি, সেটা হচ্ছে ল। এরপর দেখুন 6 নম্বরে কম্পিত বা কম্পনজাত ধ্বনি। এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় জিভ কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে একে কম্পিত বা কম্পনজাত ধ্বনি বলা হয়। বাংলায় কম্পনজাত ধ্বনি মাত্র একটি, সেটা হচ্ছে র। দেখুন র উচ্চারণের সময় কিন্তু জিহ্বাটা কেঁপে ওঠে, র র র। একমাত্র বাংলা ব্যঞ্জনের ক্ষেত্রে এই একটি বর্ণই উচ্চারণের সময় আপনার জিহ্বাটা কাঁপবে, র। এজন্য এটি কম্পনজাত ধ্বনি। এরপর দেখুন তাড়িত বা তাড়নজাত ধ্বনি। এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলের একটু উপরে বা মূর্ধায় টোকা দেওয়ার মতো একবার মাত্র ছুঁয়ে যায়। বাংলায় তাড়িত ধ্বনি মাত্র একটি, সেটা হচ্ছে র। র মানে ডয় শূন্য র। এই ডয় শূন্য র এবং র এই দুটির উচ্চারণ কিন্তু আলাদা। একটি হচ্ছে কম্পিত বা কম্পনজাত ধ্বনি, আরেকটি হচ্ছে তাড়িত বা তাড়নজাত ধ্বনি। তো আমি আশা করব যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে কি বুঝলাম? উচ্চারণের প্রকার বা রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনি হচ্ছে 7 প্রকার। একটি হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শধ্বনি, 2 নম্বরে নাসিক্য ধ্বনি, 3 নম্বরে ঘর্ষণজাত ধ্বনি বা শীষধ্বনি বা ঊষ্মধ্বনি, 4 নম্বরে স্পৃষ্ট ঘর্ষণজাত বা ঘৃষ্ট ধ্বনি, 5 নম্বরে পার্শ্বিক ধ্বনি, 6 নম্বরে কম্পিত বা কম্পনজাত ধ্বনি এবং 7 নম্বরে তাড়িত বা তাড়নজাত ধ্বনি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার বা রীতি বা বিচার বা মাপকাঠি যাই বলি না কেন, যে উচ্চারণের প্রকার বা রীতি। এরপর আমরা আরেকটি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বরতন্ত্রের অবস্থা ভেদে ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ। দেখুন আমাদের গলার মধ্যে একটি বাঁক প্রত্যঙ্গ আছে, একে বলে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের মাঝখানে স্বররন্ধ্র ও স্বরতন্ত্রী নামে আরও 2টো প্রত্যঙ্গ আছে। স্বরতন্ত্রীর মাঝখান দিয়ে ফুসফুসে বাতাস আসা যাওয়া করে, তখন কিছু সংখ্যক ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আবার কিছু সংখ্যক ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। স্বরতন্ত্রীর এই 2 রকম অবস্থার ওপর নির্ভর করে ব্যঞ্জনধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঘোষ ধ্বনি, আরেকটি হচ্ছে অঘোষ ধ্বনি। তো অঘোষ ধ্বনি কি? যেসব বাগধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না সেগুলোকে বলা হয় অঘোষ ব্যঞ্জন বা অঘোষ ধ্বনি। সেগুলো কি? যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত,
থ, প, ফ, তালব্য স। আবার ঘোষ ধ্বনি কি? যেসব বাগধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় সেগুলোকে বলা হয় ঘোষ ব্যঞ্জন বা ঘোষ ধ্বনি। সেগুলো কি? গ, ঘ, ঙ, জ, ঝ, ঢ, ঢ, দ, ধ, দন্ত ন, ব, ভ, ম, র, ল, র, হ। নোট দেখুন, স্বরধ্বনি সবগুলোই ঘোষ ধ্বনি। এটি অত্যন্ত ছোট একটি বিষয়, ছোট শ্রেণীবিভাগ, যে স্বরতন্ত্রীর অবস্থা ভেদে ব্যঞ্জনধ্বনিকে যে দুটি প্রকারে ভাগ করা হয়, ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, আমরা জানলাম। এরপর আরেকটি যে শ্রেণীবিভাগ রয়েছে 4 নম্বরে, ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে ব্যঞ্জনের শ্রেণীবিভাগ। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনি। মহাপ্রাণধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে অধিক পরিমাণে বাতাস মুখের রুদ্ধতাকে সজোরে উন্মোচন করে নির্গত হয়, সে ধ্বনিগুলোকে মহাপ্রাণধ্বনি বলে। যেমন থ, ধ, ঠ, খ ইত্যাদি হচ্ছে এ জাতীয় ধ্বনি। নোট দেখুন, এই মহাপ্রাণ ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনি বলেছেন। আরেকটি হচ্ছে অল্প প্রাণধ্বনি। অল্প প্রাণধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কম পরিমাণে বাতাস নির্গত হয় এবং মুখের কাঠিন্য তুলনামূলকভাবে কম থাকে, সেগুলোকে অল্প প্রাণধ্বনি বলে। যেমন ক, গ, চ, ট ইত্যাদি হচ্ছে এই জাতীয় ধ্বনি। তো আমরা জানলাম, কি জানলাম? আবার বলছি, ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ। সাধারণত যে 4টি ভাগে আমরা ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে: 1 নম্বরে উচ্চারণের স্থান। এই উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনিকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তারপর হচ্ছে উচ্চারণের প্রকার বা রীতি। এই অনুসারে ব্যঞ্জনধ্বনিকে 7 ভাগে ভাগ করা হয়েছে। আমরা সেই 7 ভাগের সংজ্ঞাসহ আমরা জানলাম। এরপর ফুসফুস তাড়িত বাতাসের চাপ। এই ফুসফুস তাড়িত বাতাসের চাপের ওপর নির্ভর করে ব্যঞ্জনধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং স্বরতন্ত্রের অবস্থা অনুসারে ব্যঞ্জনধ্বনিকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগ আমরা জানলাম, প্রত্যেকটা ভাগের সংজ্ঞা আমরা পড়লাম। আমাদের পরীক্ষায় যদি কোনো ভাগ আসে, যেমন কণ্ঠনালীয় ধ্বনি কি, আমরা সেটা এখন পারবো। স্পর্শ ধ্বনি কি, সেটা আমরা পারবো। তালব্য ধ্বনি কি, সেটাও আমরা এখন পারবো। তো এই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ। তো আলোচনা এখানেই শেষ ধরতে পারি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে আমি ব্যঞ্জন ধ্বনির উপরে বা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের উপরে বা ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগের শ্রেণীবিন্যাসের উপরে একটি দীর্ঘ আলোচনা করলাম। এই আলোচনার একটি মূল ভাব রয়েছে বাংলা ব্যঞ্জনধ্বনির সামগ্রিক উপস্থাপনা। অর্থাৎ এই যে এই ছকের মধ্যে সবগুলো বিভাগ রয়েছে, যেহেতু আপনি জানেন যে কোন ধ্বনিটি কোত্থেকে উচ্চারিত হয় সেটাও এখানে দেওয়া হয়েছে, যে ওষ্ঠধ্বনি কোত্থেকে বা কী কী, দন্তধ্বনি কী, দন্তমূলীয় ধ্বনি কী, মূর্ধন্য ধ্বনি কী, আবার স্পৃষ্ট ধ্বনি কী, নাসিকা ধ্বনি বা ঘর্ষণজাত ইত্যাদি। এই যে এখানে দেখুন, প্রতিটা ঘরে 2টি করে বর্ণ দেওয়া হয়েছে। নিচে একটি নোট রয়েছে, যে সমস্ত ঘরে 2টি করে ধ্বনিচিহ্ন রয়েছে তাদের মধ্যে বাম দিকেটি অঘোষ ধ্বনি এবং ডান দিকেটি হচ্ছে ঘোষ ধ্বনি। তো এই ছকটি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো যাই হোক, আজকের আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল, কারণ ব্যঞ্জন ধ্বনি বিশাল একটি ব্যাপার স্যাপার। 39টি বর্ণ নিয়ে যেখানে কারবার, সেখানে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি বলবো আমি তেমন কিছুই বোঝাতে সক্ষম হইনি। তারপরও আমি চেষ্টা করেছি যে ব্যঞ্জন ধ্বনির সামগ্রিক যে আলোচনা, সে আলোচনাকে অত্যন্ত সহজবোধ্যভাবে বিভিন্ন নোটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। আমি আশা করব আমি সেটা পেরেছি। এখন বাকিটা আপনাদের ওপর। আমি আমার কাজ করেছি। আমি ব্যঞ্জন ধ্বনির এই বিস্তৃত অধ্যায়টাকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু নোটের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এটাকে ভালোভাবে পড়বেন, ভালোভাবে শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজে নিজে নোট করে চর্চা করবেন। আমি আশা করি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না।
এরপরও আপনাদের বেশ কিছু বই ঘাঁটতে হবে। সেখানে দেখবেন যে ব্যঞ্জনধ্বনির আরও কিছু কিছু ছোটোখাটো শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আপাতত ব্যঞ্জনধ্বনিকে জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য এবং চর্চা করার জন্য আমার এই আলোচনায় ইনশাল্লাহ যথেষ্ট। তো যাই হোক, আগামীতে আরেকটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।